পাহাড়ে বেড়াতে গেছেন আর হোটেলের ছাদ থেকে ঘুম থেকে উঠেই দেখলেন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। কেমন লাগবে বলুন তো? দিনটা না একেবারে জমে যাবে। আমাদেরও জমে গিয়েছিল হোটেল ম্যান্ডেলার ছাদ থেকে যখন আমি প্রথমবার দার্জিলিং থেকে দেখলাম কাঞ্চনজঙ্ঘা। এক অসাধারণ দৃশ্য। দার্জিলিং আমরা বাঙালিরা কম বেশি সকলেই পছন্দ করি। তবে ওই যে বলেছিলাম এর আগের ভিডিওতে, দার্জিলিংয়ের এত ভিড়ভাট্টা, বিভিন্ন জায়গায় নোংরা, ছোট রাস্তা, সে কারণে দার্জিলিং আজকাল আমার খুব একটা পছন্দের জায়গার মধ্যে নেই। কারণ পাহাড়ে এমন বহু ছোট ছোট জায়গা হয়েছে, বিশেষ করে হোমস্টেজ, সেগুলো আমার বেশি ভালো লাগে। তবে এবারে দার্জিলিং এসেছিলাম শুধুমাত্র একটা ডেস্টিনেশনের টানে, তা হলো হোটেল ম্যান্ডেলা। আপনারা আমার সিকিমের ব্লগ যারা দেখেছেন তারা জানেন তিলকদার সঙ্গে আমার কেমন সম্পর্ক ছিল। সেই পেলিংয়ের তিলকদা আজকে নেই, কিন্তু বৌদি নিজে একার চেষ্টায় নতুন একটা হোটেল নিয়েছেন এই দার্জিলিংয়ে। ভাবলাম একবার সেটাই দেখে আসি এবং আপনাদেরও সেটাই দেখাই। পেলিং বলুন বা দার্জিলিং, বৌদির এই হোটেল সার্ভিস নিয়ে কোনো কথা হবে না। এর আগের ভিডিওতে আমি রুমগুলো বিস্তারিত দেখিয়েছি, আর এই ভিডিওতে মূলত আমি ফুড দেখাবো। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা যাব দার্জিলিং জু আর তার সঙ্গে HMI। এরকম একটা প্ল্যান ছিল, চেষ্টা করলাম তার আগে কিছু কাজ করার। সেই ভিডিও তো আই এম বোসে রয়েছে। এছাড়াও আর কি কি করলাম আজকের এই ভ্লগে দেখাবো। গুড মর্নিং। আজকে দার্জিলিংয়ে সকাল সকাল উঠে পড়েছিলাম 5টায়। ভেবেছিলাম বাইরে গিয়ে একটুখানি ম্যালটাল ঘুরবো, প্ল্যানিংও ছিল, কিন্তু সেটা হয়নি। 9টা বেজে গিয়েছে, 9:30 অলমোস্ট। টেবিলে ব্রেকফাস্ট রেডি, শিবুদা সুদীপ্তা দিয়ে স্টার্ট করে দিয়েছে, কিন্তু আমি এখনও স্টার্ট করিনি। চলো আমাদের ব্রেকফাস্টে কী কী রয়েছে সেটা আজকে সকালে দেখাই। ব্রেকফাস্ট করার আগে দেখাই সৌম্যব্রত আজকে মোটামুটি ফেলুদার ড্রেসে রয়েছে সকাল থেকেই। এদিকে রয়েছে পরোটা, তার সঙ্গে ফুলকপির তরকারি আলু দিয়ে, এদিকে ডিম সিদ্ধ আর সোনপাপড়ি। লোভ সামলাতে না পেরে নির্মলা চ্যাটার্জি খাওয়া শুরু করে দিয়েছেন। খেলা শুরু করে দিয়েছে। খেলা না খাওয়া কোনটা? গুড মর্নিং বৌদি, থ্যাংক ইউ সো মাচ। যদিও আপনি হাত লাগাননি, কিন্তু অসাধারণ আপনার কুকের ব্রেকফাস্ট। থ্যাংক ইউ সো মাচ। মানে বৌদি এই ব্যাপারটাতে আমি জানি যে কোনো কম্প্রোমাইজ নেই। ফুড ওটা একদম জবরদস্ত হবে। থ্যাংক ইউ, দারুণ দারুণ খেলাম। এই খাড়া রাস্তা দিয়ে অনেকে আবার ব্যাগ নিয়ে পেছনে উঠছে, মানে দেখার মতন। এটা পূর্ণিমা হোটেল। এই রাস্তা দিয়ে তুমি গাড়ি নিয়ে ইজিলি উঠে যেতে পারতে। হ্যাঁ, এই রাস্তা দিয়ে তুমি ইজিলি গাড়ি নিয়ে উঠতে পারতে। এই ফুটপাথ সিস্টেমগুলো মানে নতুন করেছে না, আগে খুব একটা ছিল না। এইভাবে গার্ড দেওয়া ছিল, এটা ছিল, এটা বাদিয়েছে। তারপরে কি তোমার হোঁচট খাওয়ার জন্য। হ্যাঁ, আমার পেছনে যেটা দেখছেন এটা হচ্ছে দার্জিলিংয়ের ক্লক টাওয়ার। দার্জিলিংয়ের ক্লক টাওয়ার তো অনেক পুরনো, তবে ভেরি রিসেন্ট, মানে কিছু বছর আগে আপনারা বরফির শুটিং দেখেছিলেন। এই ক্লক টাওয়ারটার উপরেই একটা দৃশ্য ছিল, হয়তো সেটা আপনার মনে থাকতে পারে। সেটা হচ্ছে এখানে রণবীর কাপুর উপরে উঠে ওই ঘড়িটার টাইম চেঞ্জ করছিল। সেটা একটা মূর্তি আছে সামনে, ওই যে সুভাষচন্দ্র বোসের এই মূর্তিটা আছে। আমি অতীতে যখন এসেছিলাম এই ছবিটা তুলেছিলাম, নেতাজির মূর্তিটা, খুব সুন্দর মূর্তিটা। এরপর আমি রাস্তায় নেমে পড়েছিলাম দার্জিলিংয়ের মানুষজনের সঙ্গে কথা বলতে। ভোট আসছে, ভোটের আগে তারা কি ভাবছেন সেই ভিডিও রয়েছে আমার অন্য ইউটিউব চ্যানেল আই এম বোসে। লিঙ্ক ডেসক্রিপশনে রইল আপনাদের জন্য। সালে দার্জিলিংয়ে কনফারেন্স হয়েছিল, তখন আমি প্রথম আসি। আচ্ছা, অনেক কিছুই এখানে মেনটেন হয় না, মানে মেনটেন হয় না বলতে তারা সেগুলো মানেন না মনে করেন। তো তুমি কোন ইডিওলজি থেকে জিনিসটা? একেশ্বরবাদ, কোনো পৌত্তলিকতায়, পুতুল পুজোয় বিশ্বাসী নই আমরা। আচ্ছা, মানে কিছু রূপ দিয়ে ভগবান আছে তার মধ্যে বা ঈশ্বর আছে, এটা আমরা বিশ্বাস করি না।
ঈশ্বর হচ্ছেন নিরাকার। ফাউন্ডার কে ছিল ব্রাহ্ম সমাজের? রাজা রামমোহন রায়। আমি আমার কাছে একটু বেশি লোকজন ফোন করছেন, জানি না কেন। আমি এখানে तो आपका नाम क्या है? ज्ञानी सिंह। अच्छा, आप यहाँ पे अभी कौन सी अब देखभाल की थी? हाँ, हम ऐसे यहाँ पे इसको देखभाल करते हैं। अच्छा अच्छा अच्छा। तो यहाँ पे ये बना 1880 में, बाहर पे लिखा हुआ है। हाँ, स्टार्टेड हुआ 1880। अच्छा अच्छा। तो यहाँ पे अभी मेंबर्स कितने हैं? दार्जिलिंग में तो अभी नहीं है इतना मेंबरशिप, पहले बहुत था। तो ये चलता कैसे? अभी ऐसे बंद पड़ा हुआ है, तो इसका कोई देखभाल नहीं हो रहा था। अच्छा। तो जैसे तैसे एक दिन यहाँ पर कलकत्ता से ब्रह्म लोग आया था, उनसे मेरा मुलाकात हो गया। अच्छा। तो उनको मैंने सब कुछ बदला दिया था, यहाँ पर ऐसा है, ये पूरा डैमेज हुआ है, इसका कोई देखभाल नहीं हो रहा है। तो फंडिंग अभी आ रहा है? फंडिंग तो नहीं आ रहा है, कभी कभार आता है। लास्ट टाइम हमको जब आया था, जब मैम ने बोला था, उस टाइम जो 2 दिन का प्रोग्राम हुआ था, तो हमको 10,000 दे के रखा था। तो आप क्या वॉलंटरी सर्विस करते हैं? जी, मेरा यहाँ पर क्वार्टर है। आप क्यों करते हैं, इसका कारण क्या है? कारण तो वही है, मेरा पहले जो मेरा पिताजी था, अच्छा। वो यहाँ का केयरटेकर था। अच्छा अच्छा। और हम लोग को जो फैसिलिटीज दिया है, वो ये घर दिया है हम लोग को क्वार्टर। কলকাতায় না মানে অনেক কমে গেছে। আমি সত্যি কথা বলতে খুব বিশাল শিক্ষিত মানুষ তো নই যে এত কিছু জানি না। আপনি বাংলা বোঝেন? অল্প অল্প বোঝেন। তো এটুকু বুঝতে পারি যে আমাদের সমাজ যারা সংস্কার করেছিলেন সেই অর্থে, যাদেরকে আমাদের ভগবান মনে করা উচিত ছিল বলে আমার মনে হয়, তাদের মধ্যে দুটো নাম তো আমরা সবসময় মনে করি। একজন হচ্ছেন রাজা রামমোহন রায়, একজন হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো আমরা তো ভগবানের পুজো ধুমধাম করে করি প্রত্যেক বছর, ফেস্টিভ্যাল আসলে দুর্গা পুজো বা আদার ফেস্টিভ্যাল। বাট অ্যাকচুয়াল গড যারা আমাদের সোসাইটিকে এমন কিছু থেকে মুক্ত করার চেষ্টা করেছিলেন যেগুলো আমাদের সোসাইটির কলঙ্ক ছিল। আপনি জানেন যে রাজা রামমোহন রায় এমন একটা প্রথাকে রদ করেছিলেন, সেটা আমাদের সমাজের কাছে পরবর্তীকালে আশীর্বাদ হয়ে এসেছিল, বিশেষ করে মহিলাদের জীবনে, বিধবা মহিলাদের জীবনে। আর সেই সোসাইটির আজকে এরকম অবস্থা দার্জিলিংয়ে, দেখে খুব খারাপ লাগলো। থ্যাংক ইউ, তুমি এখানে নিয়ে এলে। বাট ফ্যাক্ট তো এটাই। আমি কিছুটা ঘুরে দেখলাম, দেখানোর চেষ্টা করলাম যে এই সোসাইটিটা 1880, মানে বুঝতে পারছেন আজ থেকে কত বছর আগে তৈরি হয়েছে। আমরা এসেছিলাম দার্জিলিংয়ের এই ব্রাহ্ম সমাজ সোসাইটিতে। প্রচণ্ড গরম লাগছে এখন। সৌম্য, আমি, নির্মাল্য, সুদীপ্তাদি, শিবুদা ওখানে রয়েছে। আর যেটা এখন করার সেটা হচ্ছে আমরা এখান থেকে যাব হচ্ছে দার্জিলিং জু, HMI। তো এখানে একটা গাড়ির বুকিং করতে হবে। কি এখান থেকে লোকাল ট্যাক্সি? আচ্ছা আচ্ছা আচ্ছা। কত করে ভাড়া? 15 টাকা করে। স্ট্যান্ড এখানে আমরা নিচে ছিলাম কিছুক্ষণ আগে দাঁড়িয়ে, এখানে দারুণ। দার্জিলিংয়ের অলিগলি ঘুরছি কিছু কাজের তাগিদে, কিছুটা আপনাদের অনেক কিছু দেখাবো এরকম একটা উদ্দেশ্য নিয়ে। আইএম বসে একটা ভিডিও আসছে যে লোকসভা ইলেকশনের আগে দার্জিলিংয়ের ঠিক লোকজন কি ভাবছেন সেটা নিয়ে একটা ভিডিও করেছি। আইএম বসে প্লিজ দেখবেন। আমি যদি ভিডিওটা আপলোড করে থাকি তাহলে এখানে মেনশন করব, আর যদি না করে থাকি তাহলে আপনি পরে দেখবেন আইএম বসে। দার্জিলিংয়ে আজকে ভিড় নেই খুব একটা, এখানে আপনি দেখতে পাবেন ট্যাক্সি স্ট্যান্ড। বাট আমরা এখন জুতে যাব। জু বাংলা একটা কথা আছে, যদি হও সুজন তেঁতুল পাতায় নজন, নাকি? এখানে তেঁতুল পাতায় 9 জন তো বসিনি, এখানে 4 জন বসেছি। সুদীপ্তাদি এত রোগা, তার মধ্যে নির্মাল্য তো রোগাই রোগা, সমব্রত তো মানে আরো রোগা, এত রোগা যে খালি আমি কঙ্কালের মতো। আমি হচ্ছে একমাত্র মোটা, এই জন্যই কষ্ট করে। আর দার্জিলিংয়ে কি গরম লাগছে, কাল রাত্রিরে ঠান্ডায় আমাদের শিবুদাও মোটামুটি কোলেই বসে আছে। কাল ঠান্ডায় কাঁপছিল। এর একটা প্রবলেম হচ্ছে এত উঁচু না, আমার দম বন্ধ হয়ে যায়। আমি এখন দার্জিলিং উঠতে পারি না, দার্জিলিং পাহাড়ে উঠতে পারি না। পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। এখানে এন্ট্রি ফিজ হচ্ছে 110 per person and ক্যামেরা হচ্ছে 10 rupees each, টোটাল 580 টাকা। অনেকেই দার্জিলিংয়ের এই চিড়িয়াখানার সঙ্গে আলিপুরের তুলনা করে বসেন। আসলে ঢোকার সময় ভালো করে লক্ষ্য করেন না, লেখা রয়েছে পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক।
অর্থাৎ হিমালয়ে যে ধরনের স্পিসিস পাওয়া যায় সেগুলোই এই পার্ক বা এই চিড়িয়াখানায় রয়েছে। তাই সব ধরনের জন্তু আপনারা এখানে দেখতে পাবেন না, তাই সংখ্যাটা তুলনামূলক অনেকটাই কম। দার্জিলিং জু এর মূল আকর্ষণ কিন্তু রেড পান্ডা, আর এই সুন্দর প্রাণীটিকে দেখলে সত্যি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা যায়। ক্যামেরার লেন্স ওপেন করতেই যেভাবে ধরা দিলেন সত্যি আমি ভাবতে পারিনি। মনে আছে সেই মোগলির পাপ্পুও কিন্তু এই রেড প্যান্ডাই ছিল। রেড প্যান্ডা ছাড়াও এখানে বেশ কিছু ধরনের পাখি রয়েছে যা দেখলে সত্যি চক্ষু ছানাবড়া হয়ে যায়। নানা রকমের হরিণ, এছাড়াও নেকড়ে বা হিমালয়ান পাম সিভেট যেমন লোকে দেখছেন, সবচেয়ে বেশি ভিড় কিন্তু সেই বাঘের খাঁচার সামনে। এই জুতে নতুন দুটি সাইবেরিয়ান টাইগার নিয়ে আসা হয়েছে। স্নো লেপার্ড রয়েছে, ব্ল্যাক প্যান্থার, এছাড়াও সাধারণ চিতাবাঘ। কিন্তু সবচেয়ে ভিড় যার সামনে, তিনি অল টাইম ফেভারিট বলা যেতে পারে, সবসময়ের জন্য হিরো যাকে বলা যেতে পারে, সেই রয়্যাল বেঙ্গল টাইগার। ওরে বাপরে, এই সাইজ দেখার পর আমিও কিছুটা থমকে গিয়েছিলাম। বলা যেতে পারে পৃথিবীর সবচেয়ে সুন্দর অ্যানিমাল। কেন সেটা আপনি হয়তো সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না, আর যিনি দেখেছেন তিনি জানেন। আর দার্জিলিং এর এই বাঘটির সাইজ, ওরে বাপ রে, এছাড়া কিছু বলতে পারলাম না। নির্মল, তুই ভাবিস না যে এই প্রত্যেকটা পাখির নাম আমি জানি, এসব দেখে দেখে বলছি। সামনে লেখা আছে দেখ, নির্মল ভাবছে আমি সব জানি। আমি জানি না যে এই হিমালয়ান জুর প্রত্যেকটাই অ্যানিমাল বার্ডসই অ্যাডাপ্টেড কিনা, বাট হিমালয়ান মোনাল যিনি অ্যাড করেছেন মৌসুমী মুখার্জি অ্যান্ড অরুণাভ রয়, এই দুজন নিয়েছেন 12-23 থেকে 12-24 অব্দি। তুমি কি কিছু অ্যাডাপ্ট করতে চাও? না। তোমাকে যদি সুযোগ দেয় কোনটা করবে? হ্যাঁ, কিছু তো একটা করো। বামবেড়ালটা করো না, আমাকে তুমি বামবেড়ালটা অ্যাডাপ্ট করো, তুমি কিছু তো একটা অ্যাডাপ্ট করো। ইঁদুর, বেজি, ছুঁচো, এটা দেখতে সুন্দর। এমন চড়াই পাখি পর্যন্ত না, বাঘ ফাঘ লাগবে কোনো চড়াই পাখি পর্যন্ত না। না, এই যে সৌম্যব্রত এত ভালো রিসার্চ করে, কিন্তু একটা বেজি ইঁদুরকেও পর্যন্ত নেবে না। কত টাকা লাগবে বছরে সেটা আগে জিজ্ঞেস করো। কি লেখা আছে হিন্দিতে? হিমালয়ান পর্বতারোহণ সংস্থা। ইংরেজিতে কি হবে? হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। নেহরু কি মাউন্টেনিং করতো? নেহরু মাউন্টেনিং করতেন নাকি? ওই যে লেখা আছে ভারতের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু। জওয়াহরলাল নেহরু সিরিয়াসলি ভেবে দেখো। হ্যাঁ, দার্জিলিংয়ে অনেকেই আসেন, যখন পিছন দিকে জুয়ের আসেন, যে দার্জিলিংয়ের এই হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট, এই আমার সঙ্গে থাকা দুজনই যারা এই রক ক্লাইম্বিং, মানে যেটাকে আমরা বলি, কি বলো, কি কোর্স বলো? মাউন্টেনিয়ারিং কোর্স, রাইট। এই মাউন্টেনিং কোর্স করা রাধানাথ শিকদার। আচ্ছা, এখানে কি মূলত এইখান থেকে সার্টিফিকেশনটা হয়, সেটা কিসের হয় মূলত? মানে তুমি অ্যাডভেঞ্চার হয় বাচ্চাদের, অ্যাডভান্সের যে কোর্সগুলো হয় ওটা তো বেসিক আর অ্যাডভান্স মাউন্টেনিয়ারিং। আচ্ছা, মানে এটা মানে তুমি এটা কি স্বীকৃতি পেলে? এটা যদি পাও তুমি মাউন্টেনিয়ার, তুমি মাউন্টেনিয়ার বলতে নিজেকে? ওয়ার্ল্ডের যে কোনো পাহাড়ে আমি যেতে পারি, আমি পারমিশন পেয়ে যাবো। পারমিশন পেয়ে যাবো। আর ইনি হচ্ছেন রাধানাথ শিকদার। রাধানাথ শিকদার কে ছিলেন? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর ছাত্র ছিলেন, ইয়ং বেঙ্গল দলে ছিলেন, এবং উনি একজন ম্যাথামেটিশিয়ান ছিলেন। অঙ্ক কষে হিমালয়ের পর্বতের উচ্চতা নির্ধারণ করেছিলেন। রাইট, মানে আমরা রাধানাথ শিকদারকে সে কারণেই চিনি, এছাড়া ওনার অন্য পরিচয় কিছু নেই। তুমি একটা অ্যাড করলে যে ডিরোজিও স্টুডেন্ট ছিলেন, এটা অনেকেই হয়তো জানেন না। আচ্ছা, এই কোর্স থেকে প্রচুর ছেলে মেয়ে মারা গেছে, এইসব শেখাবে না ছেলে মেয়েদের? এই মাউন্টেনিয়ারিং ফাউন্টেনিয়ারিং না না, চাপের ব্যাপার। ওইটা দিয়ে মিউজিয়াম যাবেন, এটা দিয়ে না না, এটা দিই। ওটা দিয়ে মিউজিয়াম, ওটা বড় মিউজিয়াম, এটা ছোট মিউজিয়াম। তাহলে বড় মিউজিয়ামে তো যাওয়া উচিত না, ছোট মিউজিয়ামে কেন যান?
এই একই রাস্তা ঘুরিয়ে উঠেছে শুধু। ওটা ঘুরিয়ে কান্দারা, এটা হিমালয়ান থার থেকে গাড়িটা তৈরি হয়েছে, ইন্সপায়ার্ড বাই দ্যাট হিমালয়ান থার। তিলকদা মানে ছিল খাওয়া দাওয়া, আর এবার কিন্তু যখন আমরা দেখলাম বৌদি নতুন করে এই হালটা ধরলেন, বৌদিও সেই খাওয়া দাওয়াতেই ফোকাস করেছেন। এবার ম্যান্ডেলাতে যখন এলাম দার্জিলিংয়ে, সেখানেও এলাহি আয়োজন। আজকে দুপুরবেলা অনেকটা বেলা হয়ে গেছে আমরা ফিরে আসার পর, এখন প্রায় 3:48 বাজে। চলো খাওয়া দাওয়া শুরু করো, দেরি করো না, অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করছিলাম। তো এইখানে কী কী মেনু রয়েছে সেটা আপনাদের তার আগে দেখাবো। নামসালিং মানেই একটা এলাহি ব্যাপার ছিল সুদীপ্তাদি, আর এবার ম্যান্ডেলাতে এসে সেই একই গল্প। দার্জিলিংয়ে এলাহি আজকের লাঞ্চ কি কি আছে তুমিই বলো। আজকে আছে প্রথমে স্যালাড, হ্যাঁ, ভাত, তারপরে হচ্ছে আলু করলা ভাজি, ডাল, আলু কপি কড়াইশুটির তরকারি একটা, পাবদা মাছের ঝাল, চিংড়ি মাছের মালাইকারি, তারপরে চাটনি, পাঁপড়, কালো জাম, দই। বাহ, সময় শেষ করা যাবে? মানে এটা কিন্তু এরকমই যে আপনারা যখন এখানে আসবেন এই ধরনের আইটেম মানে আপনারা অর্ডার করলেও পাবেন। এছাড়াও আপনারা কিন্তু আমাকে অলরেডি বৌদি যেটা বলছিল যে এই ধরনের গেস্ট আসলে গেস্ট এই ধরনের মানে অ্যারেঞ্জমেন্ট থাকবে, এই ধরনের ফুড তারা পাবে। আপনার নস্টালজিক গ্লেনারিজ, এখানে লোকজন অনেক শুনেছেন। আজকে প্রচুর ভিড় আছে কিন্তু। হ্যাঁ, আমি জাস্ট এটা দেখবার জন্য এসেছি যে গ্লিনারিজ ব্যাপারটা কি। মানে তোমার কি এটা দেখে খুব মানে বিশাল স্যাটিসফ্যাক্টরি কিছু মনে হচ্ছে? নস্টালজিক। হ্যাঁ, নস্টালজিক। এবং আমি যেটা শুনেছিলাম এটা এখানে ব্রিটিশ আমলের একটি দোকান। 1885। হ্যাঁ, 1885, বহু বছর আগে। কারণ এটা প্রায় 100 বছর ক্রস করেছে 1995-এ। রাইট, এখানে তুমি দেখতে হবে যে গেটের সামনে লোকজন ভিড় দেখো আছে, কোথাও একটা হারিয়ে যাওয়ার মানসিকতা নিয়ে আছে। না, এটা লাইন নয়, এখানে দাঁড়িয়ে আছে, এখানে লাইন আছে, গেট আটকে দিয়েছে। লাইন নয়, ও ছবি তোলা? ও তাহলে মানে ওটা ছবি তোলার লাইন। ছবি তোলা। এটা হোটেল সোনার বাংলা, এটা হোটেল সোনার বাংলা। সৌম্য আর নির্মাল্যক রেস্টুরেন্ট বলে ঢুকে গেছে স্মার্টলি, কিন্তু এখানে কিছুই খাবে না। তুই কিছু খাবি সিরিয়াসলি? আমরা তো না, শিবুদারা তো বাইরে দাঁড়িয়েছে, ডেকে নে। এটা কি আমরা সৌম্যব্রত অনারে ঢুকলাম আজ এখানে একদিন অনেক বড় হবে, অনেক বড় হবে। আমরা বলতে পারবো যে আমরা একসঙ্গে গ্লেনারিজে খেয়েছিলাম। সৌম্যব্রত তোমার অনারে আমরা গ্লেনারিজ এলাম। আমার গ্লেনারিজকে প্রথম আমি সত্যজিৎ রায়ের লেখায় পড়েছিলাম, কারণ উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটি বই তারপর পড়ি দার্জিলিং, এবং সেখান থেকে আমি জানতে পারি গ্লেনারিজের কথা। এবং ব্রিটিশ ইন্ডিয়ায় যেসব কলোনিয়ালগুলো রয়ে গেছে, যেসব চিহ্নগুলো, তার মধ্যে গ্লেনারিজ একটা বড় ঐতিহ্য। এটাকে দেখার অনেক দিন ধরে ইচ্ছা ছিল। দার্জিলিংয়ে আসবো, গ্লেনারিজে আসবো, এটা হতে পারে। এবং এর জন্য সবচেয়ে বড় ক্রেডিট কুণাল বোসের, কারণ প্রথম আমার উত্তরবঙ্গ দার্জিলিং গ্লেনারিজ কুণালদার হাত ধরে। Glenarys Darjeeling, please enjoy the food, drinks and the music. Thank you.
সৌম্যব্রতর অনারে আমরা এখানে ঢুকেছি, যদিও আমাদের পেট ভরা সবার, বাট গ্লিনারিজে এলাম কিছু একটা খাবো না তা হতে পারে না। তো আমাদের মনে হয় যে সামান্য কিছুটা খেয়ে আমাদের তাড়াতাড়ি হোটেল ফিরতে হবে। সৌম্যব্রতটাই খুব ভালো লেগেছে। গ্লিনারিজে 2018-এ এসেছিলাম, আমার খুব একটা নস্টালজিয়া নেই যেখানে ঢুকতেই হবে, বাট ওই আর মানুষের একটা ব্যাপার, দার্জিলিং আসবো গ্লিনারিজ আসবো না, এটা কোনো অন্যায় নেই, এটা ডেফিনেটলি খুব ভালো। কিন্তু আমার যেটা ভালো লাগে গ্লিনারিজে বসে বাইরেটা দেখ, বাইরেটা অসাধারণ, একটুখানি নির্মাল্য বাইরেটা দেখা, এদিকে হোটেল সোনার বাংলা দেখা যায়, আর নিচটা পুরো দার্জিলিং। মানে রাত্রিবেলা তো এখন বোঝা যাচ্ছে না, যদি আপনি দিনের বেলা আসেন তো গ্লিনারিজে আসলে কিন্তু ভেতরে ওই পার্টটা দেখা, একটু ওই যে ওই পার্ট দিয়ে পুরো দার্জিলিংটা দেখা যাচ্ছে নিচে, তো এটা একটা দারুণ লাগে এই জায়গাটার জন্য। দার্জিলিংয়ের রাস্তাঘাট একেবারে শুনশান, এখনও পর্যন্ত টুরিস্টরা কেউই ওঠেনি, সে কারণে মেলে গেলে ডেফিনেটলি লোকজনকে পাবো। এটা পারফেক্ট পাহাড়ি ওয়েদার। তোমার এখানে দোকানপাটগুলো মানে এইরকম যদি থাকতো দার্জিলিংটা বেশ ভালো লাগতো, মানে ওভার পপুলেটেড, মানে ওভার ক্রাউডেড জায়গা না। এখন সকালবেলা কিন্তু বেশ ভালো লাগছে, ফাঁকা ফাঁকা। আজকে যেহেতু রোদটা উঠেছে সেই জন্য নীল আকাশ রয়েছে, এই জন্য সকালবেলার টাইমে যদি তুমি এখানে আসো এটা কিন্তু ভালো লাগে। দার্জিলিংয়ের সকালটার মধ্যে অন্যরকম একটা সৌন্দর্য রয়েছে, ফাঁকা ফাঁকা মল, এবং এখানে আপনি এলে স্থানীয় মানুষজনকে দেখতে পাবেন। এখানেই আলাপ হলো সৌরভ বাবুর সঙ্গে, যিনি চাকরি সূত্রে দার্জিলিংয়ে থাকেন। তিনি বললেন আজকে রোববার, চলুন আপনাদের সঙ্গে একটু ঘুরে আসি, ঘুরে দেখাই আপনাদের, কিন্তু তার আগে একটা চা খাওয়া যাক। আঙ্কেলের চা খুব ভালো লাগলো। আমি দার্জিলিংয়ে মানে যারা আমার ভিডিও দেখছে তাদেরকে বলবো যে আপনার দোকানে চাটা যেন টেস্ট করে এসে। এটা হচ্ছে ঠিক আস্তাবলের সামনেই। আপনি কটার সময় শুরু করেন দোকান? 8টা অবধি থাকেন। বাহ, আপনার কি লেবু টি পাওয়া যায়? আরে গ্রেট, ঠিক আছে, দেখা হবে আপনার সাথে আবার, ভালো থাকবেন। সৌরভবাবু সেখান থেকে আমাদের নিয়ে গেলেন চিত্তরঞ্জন দাসের বাড়ি। এই ভিডিওটি আমি আপনাদের জন্য আলাদা করে আইএম বসে বানাবো। বাড়িটি দেখার পর আমরা সেখান থেকে চলে গেলাম একেবারে দার্জিলিংয়ের মলের পেছন দিকটা, যেখান থেকে আজকের এই সুন্দর আবহাওয়ায় দারুণ লাগছিল গোটা পাহাড়টা। দূরে হালকা মেঘের মধ্যে দেখা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা। এই প্রথমবার দার্জিলিং থেকে আমার কাঞ্চনজঙ্ঘা দেখা এই সফরে। সকালে দার্জিলিংয়ের এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে সৌরভবাবুর সাথে আলাপ হলো। সৌরভবাবু এখানকার লোকাল, যেমনটা বলছিলাম, কিন্তু আমাদের প্লেন্সের লোক, এখানে চাকরি করে। কিন্তু আমি যেটা প্রথমবার ফিল করলাম দার্জিলিংয়ে এসে, সেটা হচ্ছে আমিও লাকি, আপনিও লাকি, কারণ আমি ফার্স্ট টাইম দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখছি। আরে কংগ্রাচুলেশন, এটা তো বিশাল বড় ব্যাপার। আমি অনেক কাঞ্চনজঙ্ঘা দেখেছি, কিন্তু দার্জিলিং থেকে দিস ইজ দ্য ফার্স্ট টাইম, যদিও একদম ক্লিয়ার নয়, বাট স্টিল দার্জিলিং থেকে প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখছি। সৌরভবাবু এরপর বললেন চলুন আপনাকে দার্জিলিংয়ের এমন একটা জায়গায় নিয়ে যাই যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা সবচেয়ে সুন্দর দেখায়। গেলাম সৌরভবাবুর সঙ্গে সঙ্গেই। দূর থেকে দেখছিলাম গোটা শহরটাকে, পেছনে দাঁড়িয়ে টাইগার হিল। আমার আসলে পাহাড়কে এভাবেই দেখতে ভাল লাগে, একটু নিরিবিলিতে, নিভৃতে, একা একা, চারিদিকে জঙ্গল এবং মাঝে ঝিঝি পোকার ডাক, নীল আকাশ, দূরে কাঞ্চনজঙ্ঘা। এর থেকে বড় চাহিদা আমার জীবনে আর কিছু নেই। আমার মনে হয় আমি বেড়াতে পারলে, পাহাড়ে বেড়াতে পারলে আমার জীবনে আর কিচ্ছু চাই না। মাঝে মাঝে একটু বিরতির দরকার হয় বই কি, কিন্তু এই প্রকৃতিকে দেখার পর মনে হয় জীবনের আর কোনো চাহিদাই নেই, সবকিছুই প্রকৃতিই পূরণ করে দিতে পারে। দার্জিলিংকে দেখতে হলে, দার্জিলিংকে চিনতে হলে দার্জিলিংয়ের মতো করে দেখতে হবে। আসলে আমরা বেড়াতে আসি, আমাদের বেড়াতে আসার অনেক ধরনের আমাদের ইনফরমেশন থাকে, কিন্তু আজকে বা এবারের যে দার্জিলিং সফরটা ছিল, সেই সফরের মধ্যে যেমন আপনাদের একটা নতুন ট্যুরিস্ট ডেস্টিনেশন দার্জিলিংয়ে হোটেলের সন্ধান দিলাম, পাশাপাশি এই দার্জিলিংকে একটু অন্যভাবে চেনার চেষ্টা করলাম। একা একা ঘুরে আমি সৌম্য সকালবেলা যেভাবে সময়টা কাটালাম, আর আজকে এখানে যে পরিবেশ রয়েছে, এটা মনে একটা অন্য প্রাপ্তি, এবং দার্জিলিংয়ে আসার আরও একবার ইচ্ছা জাগিয়ে তুললো এবারের এই ট্রিপটা। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা প্লিজ জানাবেন, জানাতে ভুলবেন না। আর এবার নিচে নেমে যেতে হবে, ফিরতে হবে, আজকে রাতের ট্রেন রয়েছে পদাতিক এক্সপ্রেস। এটুকু বলবো যে এই ভিডিওটা দেখার পর আপনারা যদি মনে করেন যে এই জায়গাটিতে আপনি আসতে চান, থাকতে চান, যে হোটেলটির আপনাদের সন্ধান দিলাম, আমরা যেখানে ছিলাম,
আমি আরও একবার নাম্বারটা দিয়ে দিলাম, ডেসক্রিপশানেও রইল। আর এই জায়গাটাতে প্লিজ আসবেন, এই গার্ডেনটা এখান থেকে দারুণ লাগে কাঞ্চনজঙ্ঘা। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে। আপাতত শেষ করছি এই দার্জিলিং সিরিজ। জয় হিন্দ।